তারপরে আমরা সময়গুলো নষ্ট করব না। হ্যাঁ, যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ আমরা ফ্রি আছি, যখন কারেন্ট চলে যাবে তখনই আমাদের ফ্রি হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে আমরা পেজ লেআউটটা নিয়ে কাজ করব। এর মধ্যে কিছু বিষয় আছে, মার্জিন আছে, ওরিয়েন্টেশন আছে, পেপার সাইজ, কলাম, পেজ ব্রেক, পেজ কালার, পেজ বর্ডার, ওয়াটারমার্ক। পেজ লেআউট ট্যাবের অর্থাৎ পেজ লেআউট ট্যাব হচ্ছে যে এইটা, বুঝছেন? এই ট্যাব থেকে আজকে আমরা এই কাজগুলো খুব সুন্দরভাবে জানবো। এইখানে মোটামুটি 7টা 8টা কাজ আছে, মার্জিন আছে, ওরিয়েন্টেশন, এই কাজগুলো আছে। এখন এই কাজগুলো কি কি কাজ করে আমরা চলেন জেনে আসি। প্রথমে কি আছে? মার্জিন। এই মার্জিনটা যদি আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, আমরা পরীক্ষার খাতায় একটা মার্জিন করি না? কি উদ্দেশ্যে মার্জিনটা করি? উদ্দেশ্যটা থাকে যে আমার লেখাটা মার্জিনের ভিতরে থাকবে, মার্জিনের বাইরে যাবে না, তাই না? এখানে উদ্দেশ্যটা এক। কারণ আপনি যদি পরীক্ষার খাতায় মার্জিন না করে লিখতে থাকেন, আপনার কোনো লেখাটা খাতার ভাঁজের মধ্যে চলে গেলে স্যার বিরক্ত হয়ে কেটেও দিতে পারে, ঠিক না? এখানে কারণ আপনার এটা তো সবসময় কম্পিউটারে থাকে না, কখনো কখনো এটা প্রিন্ট হবে, পাতায়ও হবে। তখন যেন আপনার একটা সেফটি এরিয়া থাকে চারদিকে, সেই জন্য কি করা হয়? মার্জিন ইউজ করা হয়। অর্থাৎ আমরা এইভাবে মনে রাখবো, মার্জিন হলো আমাদের ডকুমেন্টের চারদিকে একটা ফাঁকা স্পেস, যেটা আমাদের ডকুমেন্টের লেখাকে বুঝতে সুবিধা হয়। অর্থাৎ চারদিকেই কিন্তু টপ, বটম, লেফট, রাইট। এখন এই মার্জিনটা চলেন আমরা দেখি কিভাবে এটা ইউজ করে, কিভাবে আপনারা এটা দেখবেন। কত নাম্বার ডে? 8 হয়ে গেছে। আজকে 9 তারিখ, তাই না? আচ্ছা, দেখেন এই জায়গাটায় আপনারা লেআউটে গেলেন, এটা হচ্ছে মার্জিন। নরমালি দেখেন চারদিকে 1 ইঞ্চি করে মার্জিন আছে। কয় ইঞ্চি করে? 1 ইঞ্চি করে মার্জিন আছে। আপনি কার্সারটা যতই চেষ্টা করেন এই জায়গাটায় কিন্তু এখন আসবে না, এই জায়গাটা এখন আসবে না। আবার যতই আপনি এদিকে লেখালেখি করেন, যেমন আপনাকে দেখাই, আমরা যতই লেখালেখি করি, দেখেন এই যে এই সাইডটা আপনারা দেখেন যে ওই সাইডেও একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কি হচ্ছে? থেমে যাচ্ছে। এই যে এই জায়গার পরে আর যাচ্ছে না। তার মানে আপনাকে বুঝতে হবে লেফটে 1 ইঞ্চি মার্জিন আছে, রাইটে 1 ইঞ্চি কি আছে? মার্জিন আছে। আবার টপেও কিন্তু 1 ইঞ্চি কি আছে? মার্জিন আছে। এবং বটমেও 1 ইঞ্চি কি আছে? মার্জিন আছে। যদি বটমও দেখতে চান, ক্লিক করেন, দেখেন এই যে এই জায়গায় এসে শেষ হয়ে গেল। বুঝতে পারছেন না? এরপরে এখন আপনি যদি আবার কিছু লিখতে চান, এটা কিন্তু অন্য জায়গায় চলে যাবে। এই হচ্ছে চারিদিকে আপনার মার্জিন। তবে টপের আর বটমের মার্জিনটা এডিটেবল। এডিটেবল বলতে ওই জায়গাটায় আপনি অন্য কিছু লিখে দিতে পারবেন। এটা ডাবল ক্লিক করলে যে দেখা যাচ্ছে এই জায়গায় অন্য কিছু ক্লিক করে আমরা দিতে পারবো। এটাকে বলা হয় কি? হেডার। কি বলা হয় এটাকে? হেডার। এইরকমই সিমিলার নিচেও এরকম দুইটা ক্লিক করলে ওপেন হবে, এটাকে বলি আমরা ফুটার বলা। তাহলে আমরা বুঝতে পারলাম একটা জিনিস, আমাদের ডিফল্ট একটা স্ট্যান্ডার্ড A4 সাইজের বা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পেজের 1 ইঞ্চি করে কি থাকে? মার্জিন থাকে। তার মানে আমাদের 1 ইঞ্চি করে লেখার জায়গাটা ফাঁকা স্পেস থাকবে। এখন এটা আমরা চাইলে কি কাস্টমাইজ করতে পারবো? অবশ্যই এটা কাস্টমাইজ করা যাবে। কিভাবে করতে পারেন? লেআউটে চলে যান, এই যে মার্জিনের উপরে ক্লিক করেন, কাস্টম মার্জিনে চলে যান, দেখেন এখানে আপনারা মার্জিনের ডিটেইলসটা দেখতে পাবেন। বুঝছেন? এই যে 1 ইঞ্চি করে দেওয়া আছে, আপনি চাইলেন যে আমি এটা 3 ইঞ্চি করে দিব। কত? 3, সরি 3 না, 0.3, 0.3 করে আপনি দিবেন। তাহলে আমি এটাতে দিয়ে দিলাম, এটাতে দিলাম, এটাতে দিলাম, দেওয়ার পরে এটাকে ওকে করলাম।
তাহলে দেখেন আমার লেখাটা এখন কি হয়ে গেল বলেন তো? লেখাটা আমার 0.3 ইঞ্চি মার্জিন ফাঁকা রেখে তারপরে জায়গায় কি হয়ে গেছে, ছড়াই গেছে। তাইলে আমি নিচে চাইলে এখন আরো কিছু লেখা কি করতে পারবো, অ্যাড করতে পারবো, বুঝছেন? এই যে নিচে দেখেন আরো কিছু লেখা কি হলো, অ্যাড হয়ে গেল। তাহলে মার্জিন কাস্টমাইজেশন কিভাবে করতে হয়, মার্জিন কি জিনিস বুঝতে পারলাম। একদম সোজা হিসাব, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পেজে বা ডকুমেন্টের পেজে চারদিকে কতটুকু স্পেস ফাঁকা থাকবে সেই মাপটাই হচ্ছে মার্জিন। আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, মার্জিনে ক্লিক করে কাস্টম মার্জিন, এই জায়গাটায় দেখেন আমাদের টপ বটম লেফট রাইট আছে না, এই জায়গাটায় আপনি 1 করে দেন। এটাকে ওকে করে দেন, দেখেন এই যে এখন আবার আমাদের 1 ইঞ্চি করে মার্জিন। ক্লিয়ার সবাই আমরা? তো আমাদের নরমালি স্ট্যান্ডার্ড যেটা 1 ইঞ্চি থাকবে, কাস্টম করার দরকার হলে আপনারা কাস্টম করবেন। এগুলাও তারা কিছু কি করে দিছে, কাস্টমলি তারা কিছু বানায় দিছে যে তোমাদের এগুলা লাগলে নিতে পারো। তাহলে মার্জিন সবাই বুঝতে পারছি। এরপরে আছে ওরিয়েন্টেশন, কি আছে, ওরিয়েন্টেশন, এটাকে বলা হয় পেজ ওরিয়েন্টেশন। পেজ ওরিয়েন্টেশন জিনিসটা একদমই সিম্পল একটা। পেজের ওরিয়েন্টেশন হচ্ছে আপনার, ও দুইটা মুড আছে, কয়টা মুড আছে, দুইটা মুড আছে। অর্থাৎ আপনি যখন একটা A4 পেজকে এইভাবে পড়েন, এটাকে বলা হয় প্রোট্রিয়েট। কি বলা হয় এটাকে? প্রোট্রিয়েট, এটা একটা মুড। আর যখন আপনারা এইভাবে এই পেজটাকে ভরে পড়বেন, মানে ডিটেলস লেখা আছে এরকম, তখন ওই মুডটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। কি বলা হয়? ল্যান্ডস্কেপ। অর্থাৎ এই পেজ ওরিয়েন্টেশন হচ্ছে এই দুইটা জিনিসই, প্রোট্রিয়েট, ল্যান্ডস্কেপ। আপনাকে কখনো কখনো এইভাবেও পড়ার দরকার হবে, তবে ইউনিভার্সাল ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে কিন্তু এরকম। আর এটাকে বলতেছি আমরা প্রোট্রিয়েট, আর এটাকে বলতেছি ল্যান্ডস্কেপ। তো এই জায়গাটায় চলেন আমরা যাই দেখি। যেমন আমাদের এই যে পেজটা আছে, আমরা যদি এখন এইটাকে ওরিয়েন্টেশনে যাই, এটা নরমালি কিসে আছে, প্রোটিয়েটে আছে। আমরা ল্যান্ডস্কেপ করে দিলে দেখেন এটা কি হয়ে গেল, এটা আমাদের ল্যান্ডস্কেপ হয়ে গেছে। মানে এটা তখন এই হাইট না, ওয়াইড, উচ্চতা না, প্রশস্তর ওই দিকের মাপটা কি বেড়ে গেছে, বেশি হয়ে গেছে, প্রশস্তর এই দিকে। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা হচ্ছে আমাদের পেজ ওরিয়েন্টেশন। জাস্ট একটা ক্লিক করলেন আপনার এটা প্রোটিয়েট হয়ে গেল, আর একটা ক্লিক করলেন এটা কি হয়ে গেল, ল্যান্ডস্কেপ হয়ে গেল। এটা সাধারণত অনেক ক্ষেত্রে আপনারা টেবিল বানাবেন, যখন একটা টেবিলের অনেকগুলো কলাম থাকবে, অনেকগুলো কলাম থাকবে, তখন আপনাদের কষ্ট করে কি করতে হবে, ল্যান্ডস্কেপ। বুঝতে পারছেন? এই হচ্ছে ল্যান্ডস্কেপ আর প্রোটিয়েটের, বুঝছেন? আচ্ছা, এখন আপনারা ওরিয়েন্টেশন জিনিসটা বুঝতে পারলেন। এখন আপনাদের পেপার সাইজ, কিসের সাইজ, পেপার সাইজ। এই কাজটা সাধারণত জানলে আপনারা আজকে থেকে একটা প্রিন্ট ফটোকপি দোকানও দিয়ে দিতে হবে, বুঝছেন? এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে একটা পেজের বিভিন্ন ধরনের প্রিন্টিং সাইজ আছে। প্রিন্ট করার সময় সাধারণত এটাই হয়, A4 লেটার লেগের, ঠিক আছে, A4 লেটার লেগের। A4 কি জিনিস, যেমন আমার এই পেজটা আমি নরমালি এখন প্রিন্ট দিতে চাই, যা যা আছে সবকিছু আমি কি করতে চাই, আপনারা কন্ট্রোল পি দিলে প্রিন্ট মোডে চলে যাবে। এইটাই দেখেন আপনাদের এই জায়গায় একটা আছে A4, কি আছে, একটা A4 আছে। আমি এই যে A4 দিয়ে দিলাম, দেখেন আমার এই পেজটা এখন A4 এ কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। অর্থাৎ যা আছে সিমিলার সবকিছু প্রিন্ট হবে। সবাই বুঝতে পারছেন?
A4 এর পরে আমাদের আরেকটা প্রিন্ট মোড আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লেটার। আমরা যদি লেটারটা দেই, লেটারটা দিলেও দেখেন আমাদের কি হচ্ছে, আমাদের নরমালি প্রিন্ট হচ্ছে। লেটারটাই আমাদের অনেক সময় একটু যেটা হয় যে হাইটটা একটু অনেক সময় শর্ট করে দেয়, বুঝছেন, হাইটটা কি হয়ে যায়, অনেক সময় শর্ট করে যায়। তারপরে এটা কিন্তু অনেক ক্ষেত্রে কি করা হয়, ইউজ করা হয়, বুঝতে পারলেন। আর একটা আছে আপনারা দেখবেন, ওই যে জমি জমার দলিল, দলিলের জন্য একটা ইয়ে আছে, মানে স্ট্যাম্প সাইজের একটা কাগজ আছে, দেখছেন কি আপনারা, স্ট্যাম্প সাইজের কাগজ, বড় যেটা, বুঝছেন, ওইটা কিন্তু অনেক সময় প্রিন্ট করতে হয়। আর ওইটার জন্য তাহলে কি সাইজ হয় এখানে, ওইটার জন্য এখানে লিগ্যাল নামে একটা ইয়ে আছে, বুঝছেন, এই যে লিগ্যাল, এটা দেন, দেখেন এটা অনেক বড় হয়েছে। অর্থাৎ এখন যদি আমরা ওইটা দিয়ে দেখেন নিচের লেখাগুলো সব এই জায়গায় চলে আসে, নিচের লেখাগুলো এখানে চলে আসে, তাইলে আমরা এইখানে কি করলাম, আমরা লেটারটা দেখলাম, লেটারটা আমাদের যেটা হচ্ছে যে এরপরে আমাদের পেজের যতটুকু হাইট পাবে লেটারে কিন্তু ততটুকু পাবে না, বুঝতে পারছেন, লেটারের টেক্সট কিন্তু একটু কেটে যাবে, বুঝছেন। আর এরপরে আপনি দেন, এরপরে যা আছে দেখেন টোটালটাই আপনার কি চলে আসবে, টোটালটাই চলে আসবে। আচ্ছা, তাইলে আমরা এই জায়গায় মোটামুটি যে জিনিসগুলো বুঝতে পারলাম যে আমাদের পেপার সাইজ বেশ কিছু আছে। পেপার সাইজের মধ্যে আমাদের এখানে যদি আপনারা যান, ওইখানে যেটা দেখলেন এখানেও একই, লেটার আছে, তারপরে এখানে হচ্ছে ট্যাবলয়েড আছে, লিগ্যাল আছে, স্টেটমেন্ট আছে, এক্সিকিউটিভ আছে, এস3 আছে, এ4 আছে, 5 আছে। A5টা একটু ছোট, ওই যে ছোট সাইজের যে মেমো গুলা হয় না, ছোট সাইজের যে মেমো গুলা, ওইগুলার ক্ষেত্রে সাধারণত এই যে এই আপনার হচ্ছে A5টা অনেক সময় নেওয়া হয়, বুঝছেন, মেমো গুলার ক্ষেত্রে। B4ও আছে, B4টাও অনেক সময় এই মেমো গুলার ক্ষেত্রে ইউজ করা হয়। তো এই জিনিসগুলো আমাদের ক্ষেত্র বিশেষে ইউজ হবে, তবে সবচেয়ে বেশি ইউজ হবে কোনটা, A4, লিগ্যাল, আর হচ্ছে লেটার। লিগ্যালটা আপনারা যদি কখনো স্ট্যাম্প প্রিন্ট দিতে চান তখন আপনাদের লিগ্যাল হবে, আর নরমালি সাধারণত A4। পেপার সাইজ ক্লিয়ার সবাই আমরা। আচ্ছা, এরপরে চলেন কলাম নামে এখানে একটা জিনিস আছে, কি আছে, কলাম নামে জিনিস আছে। কলামটা এখানে আসলে কি, যেমন আপনার এই যে লেখাটা আছে, এই লেখার দুইটা প্যারাগ্রাফকে আপনি দুই ভাগে ভাগ করতে চান, দুই ভাগে ভাগ করতে চান, নরমালি আমরা যেটা করব বেশিরভাগ ক্ষেত্রে আমরা টেক্সট বক্সের মধ্যে সাধারণত রাখবো। কিসের মধ্যে রাখবো, টেক্সট বক্স। তবে ওরা আর একটা সিস্টেম করে রাখছে কলাম, এটা ইউজ খুব কম হবে, জেনে নেন। এই যে কলামে যদি যাই, আমি যদি টুতে ক্লিক করি, দেখেন এই যে দুইটা পাশাপাশি চলে, কি হয়ে গেল, দুইটা পাশাপাশি চলে গেল। আপনি তিনটা নেন, কলাম, থ্রি কলাম, কয়টা হয়ে গেল বলেন তো, তিনটা। খবরের কাগজ, হ্যাঁ খবরের কাগজে এরকম করা হয়। কলাম হয়ে গেল। এই হচ্ছে আপনার কলাম। জাস্ট এই তিনটা, আপনারা চাইলে বেশি করতে পারেন। মোর কলামে ক্লিক করলে যদি এই যে এখানে নাম্বার অফ কলাম ডিফাইন করে দেন বা কেমন কি চাচ্ছেন যদি বলে দেন, তাহলে ও কিন্তু আপনাকে ওইভাবেই কাজটা করবে। এটা হচ্ছে কলাম, আছে কোথায়, এই জায়গায় আছে, আগে দেখবেন আপনার কয়টা প্রয়োজন। তিনটা প্রয়োজন হলে ক্লিক করেন, ও নিজে থেকে তিনটা দিন, নিজে থেকে কি করে দিবেন, তিনটা দিয়ে দিবেন। বুঝতে পারলেন কি বিষয়টা আপনারা, তাহলে এই হচ্ছে আমাদের কলাম। এরপরে আমরা চলে যাই কোথায়, পেজ ব্রেক, পেজ কালার। কি আছে, পেজ ব্রেক, পেজ কালার। আচ্ছা, পেজ ব্রেকটা আসলে কি, পেজ ব্রেকটা হচ্ছে যেমন আমার এই জায়গাটায়, এই জায়গা থেকে আমি চাচ্ছি যে এই লেখাটা নিচের পেজে চলে যাবে, মানে এর পরে যেন আর কোনো লেখা না থাকে। তাহলে কিভাবে আমরা নিয়ে যাইতে পারি, আমরা ইন্টার প্রেস করলে চলে যাবে, জানো না, কয়েকবার ক্লিক করতে হবে। আবার
এই কাজটাই আমরা কি করতে পারি, এখানে যে পেজ ব্রেক আছে এটাতে যদি আমরা ক্লিক করি, এটাতে যদি আমরা কি করি ক্লিক করি, তাইলে দেখেন চলে গেছে। বুঝতে পারছেন না? তাইলেও কিন্তু চলে গেছে। এখন আরেকবার, তাই না? এই যে দেখেন, আমি চাচ্ছি আমার এই লেখাটা শেষ হয়েছে, এর পরের যে অংশটুকু আছে এই অংশটুকু অন্য একটা পেজে চলে যায়। কোথায় চলে যায়? অন্য একটা পেজে চলে যায়। সাপোজ এটা আমাদের 2 নাম্বার পেজের অংশ। তাইলে আমরা এটা এখন কিভাবে নিয়ে যেতে পারি? আমরা এটা পেজ ব্রেক করে নিয়ে যেতে পারি। এই যে আমি পেজ ব্রেকে ক্লিক করলাম, দেখেন চলে গেছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আমি যদি এই জায়গায় দেখেন ইন্টারফেস করতাম, তাইলেও কি চলে আসে না? এখন কোনটা স্ট্যান্ডার্ড বা কোনটা ভালো বা কোনটা করা যায়? কেন পেজ ব্রেক করা যাবে? শুধু কি একই সুবিধা? এইখানে এখানে কিছু ব্যাপার আছে, বলে দেই সেটা। আপনার যখন আপনি ইন্টারফেস করে নেবেন, তখন আবার দেখেন আমি যদি এখান থেকে কিছু মুছে দেই, হ্যাঁ, আমি সাপোজ এখান থেকে এতটুকু মুছে দিলাম, আমি ডিলিট করলাম। এই যে ডিলিট আপনি যখন করতে থাকবেন, সাপোজ এতটুকু আপনি ডিলিট করলেন, তাহলে নিচের গুলা কি হচ্ছে বলেন তো? এখন এই যে যখন আপনি অনেকগুলো পেজে এরকম ব্রেক করবেন, তাহলে একটা পেজের মধ্যে বাকিগুলো উপরে উঠে চলে আসবে না? আবার আপনাকে কি করতে হবে? আবার সবগুলা দেখে দেখে দিতে না হয়, এটা বিরক্তিকর ব্যাপার না? এই যে আমাদের একটা ঝামেলা এরা তৈরি করে, বুঝছেন? এই জায়গাটায় আপনি যখন পেজ ব্রেক করবেন, কি করবেন? এই জায়গাটায় আপনারা যখন পেজ ব্রেক করবেন, অর্থাৎ আপনারা এই জায়গা থেকে একে পেজ ব্রেক করে দিলেন। এখন আপনি এই পেজটা যদি টোটালো মুছে দিয়ে ধরেন একটা লাইন যদি রাখেন, একটা লাইন যদি আপনারা রাখেন, এরপরে যদি মুছে দেওয়া যায়, এর সাধারণত আর উপরে ওঠে না, বুঝছেন? তো কোন একটা জায়গায় আমাদের ভুল করে ফেলছি, বুঝছেন? মানে এটা একটা সুবিধা দেয়, বুঝছেন, যে এরপরে আর এই যে ফাঁকা যে জায়গাটা আছে না, আপনি এই জায়গাটায় লেখার চেষ্টা করেন বা এই করেন, আনার চেষ্টা করেন, আর বুঝছেন, এইটা হচ্ছে একটা সুবিধা পাওয়া যায়। আর বড় যে সুবিধাটা যেটা বললেন, যে ইন্টারফেস না করে আমরা কি করতে পারি, আমরা খুব সহজেই এদেরকে এক ক্লিকেই অন্য পেজে পাঠিয়ে দিতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? এক ক্লিকে যেমন আমার এইখান থেকে এই করতে হবে, আমরা এখানে গিয়ে পেজ ব্রেক করে দিলাম, এইরকমই আরেকটা কাজ আছে, ওর নাম কি? এইরকমই আরেকটা কাজ আছে সেকশন ব্রেক। কি ব্রেক? সেকশন ব্রেক। এই যে নেক্সট পেজ, এই যে সেকশন ব্রেক। বুঝতে পারলেন বিষয়টা? এরকমই আরেকটা কাজ হচ্ছে সেকশন ব্রেক। এই যে দেখেন সেকশন ব্রেকে উপরে আসবে, দেখেন একটা লাইন আছে, আসছে কি নিচ থেকে উপরে? একটা লাইন আছে, কিন্তু নিচ থেকে উপরে আসবে। কে পাচ্ছেন না? পাওয়া যাবে হয়তো বা, আপনি লেআউটে এই ব্রেকে যান, নেক্সট পেজ, এইখানে দেখেন এই যে সেকশন ব্রেক লেখা। এই শোনেন, ভিডিও হচ্ছে, দেখে দেখে পরে ট্রাই করবেন, এখন করার দরকার নেই। ভিডিওতে তো দেখতে পাবেন, আমি প্র্যাকটিস করে নেওয়া। তাইলে আপনারা বুঝতে পারলেন যে দেখেন এখন একটা লাইন ও কিন্তু আর উপরে ওঠে না, এটা হলো সেকশন ব্রেক। হ্যাঁ, তো আপনারা এই জিনিসগুলো একটু খুঁটিনাটি জিনিস মাথায় রাখবেন, জানবেন, আপনাদের জন্য ভালো হবে। তাহলে আমরা সেকশন ব্রেক, পেজ ব্রেক, কলাম সাইজ, পেজ ওরিয়েন্টেশন, মার্জিন, এগুলো জানতে পারলাম সবাই। আচ্ছা, এখন একটা জিনিস চলে যাই,
পেজের কালার, পেজের বর্ডার দুটো জিনিস আছে। এটা কোথায় পাবো? ডিজাইনে গেলে যে জায়গাটায় পাবো পেজ কালার, মানে এইখান থেকে আপনারা প্রতিটা পেজের জন্য এখানে একটা পেজে দিলে কিন্তু প্রতিটা পেজ পাবেন। এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি পেজে হয় না, বুঝতে পারছেন কি বিষয়টা? ইন্ডিভিজুয়ালি পেজে হবে না, একটা পেজে দিলে কিন্তু প্রতিটা পেজে কি পাবে। যেমন আমি যদি এখানে এই কালারটা দিয়ে দিই, তাহলে দেখেন আমার এখন প্রতিটা পেজে কি এই কালারটা পাই। ইভেন আমি যদি নতুন করে আরো পেজ নেই, নতুন করে যদি আরো কি নেই পেজ নেই, ওগুলাতেও পাবো না। ইন্ডিভিজুয়াল হ্যাঁ, একটার উপরে কি হলে সবার উপরে ইমপ্লিমেন্ট। এরপরে আপনাদের কি আছে? পেজের বর্ডার। আপনারা চলে যান, এই যে পেজ গুলাতে অনেক সময় বর্ডার দেওয়ার প্রয়োজন হইতে পারে, পারে না? তো আপনারা এই যে পেজ বর্ডার আছে এখানে ক্লিক করেন। আপনারা তো এর আগে বর্ডার দিছেন, ওগুলা সেকশনের বর্ডার দিছেন। দেখেন ও প্রথমে বলছে তুমি কোন স্টাইলের দিতে চাও, এই স্টাইল দিতে চাও, বক্স বক্স আকারে দিতে চাও, এই বর্ডারের কালার কি দিতে চাও, কালার বললেন আপনি হলো রেড দিতে চান, ওকে, রেড কালারে দিতে চান। এরপরে কতটুকু মোটা করে দিতে চান সেটাও বলে দিতে পারবেন যে ওইটাই হবে, এতটুকু মোটা হবে। এখন ওকে করেন, দেখেন এটা কি হয়ে গেছে, পেজের বর্ডার হয়ে গেছে। ক্লিয়ার? পেজের বর্ডারের জন্য আমরা কোথায় যাবো? এই জায়গায় যাব, আমরা একটা স্টাইল চয়েস করতে হবে, বক্স স্টাইলে হবে, ও কালার চয়েস করতে হবে, কি কালার দিতে চান আপনি। যদি কালো কালার দিতে চান দেন, ও থিকনেসটা চয়েস করতে হবে, কতটুকু মোটা হবে, দিয়ে ওকে করে দিলে এই যে দেখেন হয়েছে। বুঝতে পারলাম সবাই? এটা হলো পেজের বর্ডার, একটা পেজের কালার, একটা পেজের বর্ডার। এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ আছে, ওর নাম হচ্ছে ওয়াটারমার্ক। নাম কি? ওয়াটারমার্ক নরমালি আমরা কি বলি? জলছাপ, তাই না? ওয়াটারমার্ককে নরমালি জলছাপ বলা হয় বাংলায়, মানে কোনো কিছু ছাপ ফেলানো। উপরে দেখা যাবে বাট নিচে কিছু একটা আছে বোঝাবে। কি পারপাসে ব্যবহার হয়? আপনি কষ্ট করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করছেন, আপনার ডকুমেন্টটা অন্য মানুষ নিয়ে বিক্রি করতেছেন, আপনি চাচ্ছেন যে এটা যেন সে বিক্রি করতে না পারে, আমার নাম থাকে। এই ক্ষেত্রে ইউজ করা হয়, দুই ভাবে ইউজ করা হয় ওয়াটারমার্ক। একটা হচ্ছে টেক্সট দিয়ে, আর একটা হলো পিকচার। কি দিয়ে? টেক্সট দিয়ে, পিকচার দিয়ে। চলেন আমরা ইউজ করি। ওয়াটারমার্কে ক্লিক করলাম, এই জায়গায় দেখেন বেশ কিছু তারা ওয়াটারমার্ক দিয়ে রাখছে। তারা বলছে যে তুমি যদি এটা ক্লিক করে এরকম হবে, এটা ক্লিক করে এরকম হবে, এটা ক্লিক করে এরকম হবে, এটা ক্লিক করে এরকম হবে। তো আমরা চাচ্ছি কাস্টম ওয়াটারমার্কে চলে আসবে। কাস্টম ওয়াটারমার্কে চলে আসলাম। আসার পরে প্রথমত আপনি পিকচার দিবেন না টেক্সট দিবেন আগে বলতে হবে। বলেন টেক্সট দিবেন। টেক্সট দেওয়ার পরে আপনার এখানে একটা নাম দেন। সাপোজ আপনার নাম কি? হাবিব দিলেন। এরপরে আপনি এইখানে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন, টাইমলি রোমান। এরপরে সাইজ কতটুকু দিবেন? এখানে অনেক বড় সাইজও দিতে পারেন, আপনি 105 দেন, বা কাস্টমলিও লেখার সুযোগ আছে এখানে, 100 দিতে পারেন। কালারটা কেমন হবে? এখানে একটা কালার ডিফাইন করে দিতে পারেন যে সবুজ কালার হবে। কি কালার হবে? সবুজ কালার হবে। ডায়াগোনাল হবে না হরিজন্টাল হবে? ডায়াগোনাল মানে বাঁকা, হরিজন্টাল মানে কি রো আকারে সোজা, আমরা যেরকম লিখি, বুঝতে পারছেন না? তো এখন আমি যদি এটাকে অ্যাপ্লাই করি, এই যে নিচে দেখতে পাবো, দেখতে পাচ্ছি না? এই যে দেখেন হাবিব লেখা আছে, হাবিব। সবাই ক্লিয়ার বিষয়টা? এটাই হচ্ছে আপনার ওয়াটারমার্ক। এটা কি ওয়াটারমার্ক? আমরা কাস্টম ফন্ট সাইজ, কালার, ফন্ট ফ্যামিলি এগুলা দিয়ে দিতে হবে। আবার যাই, চলেন চলে গেলাম। এটা যদি হরিজন্টালি করেন, করে ওকে দেন, তাহলে এটা কি হয়ে গেল? সোজা হয়ে গেল। অর্থাৎ যখন আপনারা এই পেজটা প্রিন্ট দিবেন, প্রিন্ট দেওয়ার সময়
লেখাগুলা থাকবে আর এই এটা জলসাপ হয়ে থাকবে, দেখতে পাচ্ছেন না? জলসাপ হয়ে থাকবে। এই হচ্ছে আমাদের ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কে আমরা আবার যাই, চলেন। এই জায়গাটায় আমরা দেখলাম হচ্ছে কি টেক্সট ওয়াটারমার্ক। কি ওয়াটারমার্ক দেখছি? টেক্সট। আর একটা জিনিস, এখানে যে সেমি ট্রান্সপারেন্ট নামে একটা কথা আছে, এটা যদি তুলে দেন, তুলে দিয়ে যদি ওকে করেন, তাহলে ওই লেখাটা আর একটু ভেসে উঠবে, কিন্তু আর একটু কি হয়ে উঠছে, ভেসে উঠছে, মানে গাঢ় হয়ে গেছে। তো সেই জন্য আমাদের উচিত হবে কি সেমি ওয়াটারমার্কটা চেক মার্ক করা। এটাকে চেক মার্ক করে ওকে করে দেন, দেখানো যাবে। সবাই কি ক্লিয়ার? আপনারা বলেন ক্লিয়ার কিনা। এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি পিকচার ওয়াটারমার্ক ইউজ করতে যাচ্ছি। তাহলে আমরা আবার চলে গেলাম, আমরা এখন এই টেক্সট থেকে কোথায় চলে যাবো, পিকচার। এখানে কি একটা পিকচার সিলেক্ট করতে হবে। নেটের জন্য তো এই করতেছে, ডিস্টার্ব করতেছে, বুঝছেন? নেটটা থাকলে ভালো হতো। সিলেক্ট হচ্ছে না পিকচার, অর্থাৎ আপনার এই যে সিলেক্ট আছে না, এই যে চলে আসছে। অর্থাৎ এইখান থেকে এখন আপনি নেন কোনটা আপনার লাগবে। আপনি এইখান থেকে সাপোজ এই পিকচারটা দিয়ে দিন, ইনসার্ট করেন। এই যে পিকচার চলে আসছে, পিকচারে তো আপনারা স্কেলিং করে দিতে পারেন। আমি 200 বা যেটা অটো আছে সেটাই দেন, দিয়ে এটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এই যে পিকচারটা এসে বসে, দেখতে পাচ্ছেন? দেখেন পিকচারটা এসে বসে, পিকচারের সাদা ব্যাকগ্রাউন্ডে আছে, তো যার জন্য সাদা হয়ে গেছে। সবাই পারবো আমরা? সমস্যা হবে? ফটোটা আপনারা যাবেন কাস্টম ওয়াটারমার্ক, ফটোতে ক্লিক করবেন, আমরা পিকচারে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে একটা খুঁজে বের করেন কোনটা দিলে আপনার জন্য ভালো হয়। এখান থেকে একটা বাছাই করে, যেমন আমি এইটা দিয়ে দিলাম। এটা হয়তো ট্রান্সপারেন্ট হতে পারে, নাও হতে পারে। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট। ইনসার্ট করে দেন, দেওয়ার পরে আপনি এটাকে ওকে করে দেন। এই যে ফটো, দেখতে পাচ্ছেন? এই যে ফটো দিতে হবে। তো আপনারা ফটোগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাগুলা নেবেন, তাহলে ডিরেক্ট ফটোটা আসবে, ভালো হবে। বুঝতে পারছেন? লোগো দেয়া হয়েছে, লোগোর ব্যাকগ্রাউন্ড কালার আর লোগোর কালার সাদা হওয়ার কারণে শুধু সাদা দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? লোগোই দেয়া হয়েছে, কিন্তু লোগোর কালার আর লোগোর ব্যাকগ্রাউন্ড কালার মিলে গেছে, ওই জন্য আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু লোগো আছে ওর মধ্যে। যেমন এটা দিয়ে দেখেন, এটা দিলে কি হয়। এই যে এখন দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে লোগো গুলা নিবেন, তখন একটু ভালো হয়। এই যে চলে আসে। এটাকে যখন আপনারা প্রিন্ট করবেন, তখন আপনারা যে এরকম দেখতে পাবেন, তাহলে কোন কোম্পানির কিসের কি সেটা বোঝা যাবে। এইটা ছিল হচ্ছে আমাদের পেজ লেআউটের কাজ। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু জিজ্ঞেস করতে পারেন। পেজ কালারটা খুবই সিম্পল জিনিস। এই যে পেজ কালার, এখান থেকে যে কালার দিব সেই কালারই করে দেব। বুঝতে পারছেন? আমরা যদি নো কালার দেই তাহলে আর থাকবে না। সবাই ক্লিয়ার এটা? হ্যাঁ, ডিপ ডিপ করার জন্য আপনাকে যেটা করতে হয়, যেমন আমি এখানে কালার দিছি, সরি লোগো দিছি,
এখানে কাস্টম ওয়াটারমার্কে চলে যান, এই যে ওয়াশ আউট আছে আর লেখার ক্ষেত্রে আছে কি সেমি ট্রান্সপারেন্ট, এই দুটো একই জিনিস। এটাকে তুলে দেন, তাহলে এটা আপনার কি হয়ে যাবে বলেন তো? এটাকে তুলে দেন, দাঁড়ান, এই যে এটাকে নরমালি দেয়া থাকে, তো এটাকে আপনি তুলে দেন, অ্যাপ্লাই করেন, এই যে B4, বুঝতে পারছেন? আর এটাকে আপনি দিয়ে নেন, এই করেন, দেখেন এটা। সবাই ক্লিয়ার? এখন আমরা শুরু করব ইনসার্ট ট্যাব। কি শুরু করবো এখন এই ট্যাবটা, কেননা আপনার যে কোনো কাজ করতে গেলে এই ট্যাবে আসতেই হয়, এই ট্যাবটাই কাজ করতে হয়। ইভেন আমার কাছে মনে হয় হোম পেজের থেকে বেশি কাজ আছে এটা। এই ট্যাবটা ভালো করে শিখলে আপনি দাবি করতে পারবেন আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ভালো পারি, বুঝছেন? তো চলেন আমরা স্টার্ট করি। প্রথমত একটা কথা আছে, কভার পেজ। কভার পেজটা আপনাদের অনেকগুলা ক্ষেত্রে লাগতে পারে। যেমন আপনারা একটা রিপোর্ট তৈরি করলেন বা একটা বই তৈরি করলেন বা একটা কিছু লিখলেন, বুঝছেন? তখন ওইটার একটা কি দিতে হয়, একটা কভার পেজ করতে। কারণ আমি এখানে বেশ কিছু পেজ নিয়ে একটা তৈরি করলাম। এখানে আমার আলটিমেটলি পেজ হয়েছে 6টা। কয়টা পেজ হয়েছে? 6টা। এখন আমি এই জায়গায় একটা কভার পেজ দরকার, মানে আমি বুঝাবো যে আসলে এটা কি ধরনের একটা। তো সেই সুযোগটা মাইক্রোসফট ওয়ার্ড কিছুটা হলে আপনাদের জন্য করছে। ওরা কিছু প্রি ডিফাইন আগে থেকেই ডিজাইন করা কিছু কভার পেজ বানায় রাখছে। আপনি শুধু এটা নিয়ে কি করবেন বলেন তো? কাস্টমাইজ করবো বা মডিফাই করবো বা এডিট। কিভাবে? ইনসার্টে চলে যান, গিয়ে এই জায়গায় দেখেন কভার পেজ নামে একটা কথা আছে, এরা এই জায়গা বানায় রাখছে, বুঝতে পারছেন না? এখন এখান থেকে আপনার যেটা ভালো লাগে, যে ডিজাইনটা আপনি নিবেন। কারণ আমার সাপোজ এটা ভালো লাগলো, আমি যে নিলাম, তাহলে দেখেন এটা ফার্স্টে বসে গেছে। কোথায় বসে গেছে? ফার্স্টে দেখেন এসে বসে গেছে। এখন আমি বলছে তুমি তোমার ডকুমেন্টের টাইটেল দাও, মানে এখানে তোমার নাম দাও, ডকুমেন্টের নাম দাও, কম্পিউটার বুক বললেন। ডকুমেন্টের সাবটাইটেল যদি প্রয়োজন মনে করেন দিবেন, না হইলে দিবেন না। এটা ওদের একটা চিহ্ন, রাখলে রাখতে পারেন, না রাখলেও কি নাই, সমস্যা নাই। এটা আমাদের লোগোটা, এটা ডেট। ডেটটা আপনারা অনেক সময় যেটা করতে পারেন, বুঝছেন, এখান থেকে সিলেক্ট করে দিলে সে একটা ডেট নিয়ে নিবে। কোম্পানির নাম, আপনি যে কোম্পানির হয়ে যদি কাজ করেন, কোম্পানির যে নামটা সেটা এখানে দিতে পারেন। কোম্পানির অ্যাড্রেস, এভাবে আপনারা দিয়ে দিবেন। তাহলে দেখেন এখন আপনার এটা কি হয়ে গেছে। এখন যদি আপনি এটা একটা প্রিন্ট মোডে যান, দেখেন এটা আপনার একটা কভার বুক হয়ে গেছে। তো এইটা আমরা কিভাবে নিয়ে কাজ করতে পারি, আমরা এই জায়গায় ক্লিক করব, বেশ কিছু আমরা ডিজাইন করা আছে আমরা দেখতে পাবো, বুঝতে পারছেন? বেশ কিছু ডিজাইন আমরা এখানে দেখতে পাবো। এখান থেকে আমাদের যেটা ভালো লাগবে নিয়ে আমরা ওইটাকে মডিফাই করে নেব বা এডিট করে নেব। এইটা হচ্ছে কভার পেজ বলা হচ্ছে। 6 কভার পেজ, বুঝতে পারলেন? ওকে, এরপরে আমাদের যে জিনিসটা আছে এই জায়গাটা, হ্যাঁ ইবুক মানে অনলাইনে পড়াশোনা, হ্যাঁ করা যাবে না কেন? ইবুক বলতে আপনি কি বোঝাচ্ছেন আগে সেটা বলেন। ইবুক বলতে আমি ধরেন কম্পিউটার বুকের জায়গায় আমি একটা স্টোরি দিই, হ্যাঁ কিছু স্টোরি প্যারাগ্রাফ দিলাম, তো আমি বের করার সময় মানে বিক্রি করব অফলাইনে, সেটা আমি কিভাবে করতে পারি? অফলাইনে বিক্রি করবেন, তাহলে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করবেন, প্রেসের দোকানে গেলে ওদেরকে ফাইল দিলে ওরা প্রিন্ট করে বাছাই করে আপনাকে দিয়ে দিবে, আপনি বিক্রি করবেন, বুঝতে পারছেন? আমি ইবুক তৈরি করতে পারছি, কিন্তু বিক্রি করার জন্য কিভাবে কি প্রসেস করতে হবে? হ্যাঁ ওটা আপনি যে কভার পেজই করে কমপ্লিটলি এরকম থাকবে, হ্যাঁ কমপ্লিটলি এরকম থাকবে। থাকার পরে এরপরে আপনারা যে প্রেসের দোকান আছে বা প্রিন্টিং এর যে দোকান আছে, যারা যে বইগুলা বাছাই করে,
ওনাদের কাছে গিয়ে বললে যে আমার এত পেজের একটা পিডিএফ করে দিয়ে যেতে হবে। পিডিএফ ফাইল আছে আমার বই, এটাকে আপনারা প্রিন্ট করে বাছাই করে দিবেন। তখন ওরা আপনাকে একটা দাম, কত পিস নেবেন সেটার উপর একটা দাম নির্ধারণ করে দিবে, প্রিন্ট করে দিবে। আপনার খরচ হলো 30 টাকা করে, আপনি আর 20 টাকা লাভ রেখে 50 টাকা করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নিজে থাকলে কি করতে হবে? নিজে থাকলে তখন আপনাকে যে কাজটা করতে হবে, তখন আপনার এইটুকু হবে, এটা ডকুমেন্ট হবে, এটা আলাদা পেজ থাকবে, বুঝতে পারছেন? তখন এটা আলাদা থাকবে, তাহলে আপনার এখানে ডকুমেন্ট হবে দুইটা। এটা এটা আপনার পিন দিবে, পেজ হবে, আর ওইটা পিন দিয়ে উপরে লাগাবে, বুঝতে পারছেন বিষয়টা? তখন আলাদাভাবে এক্সটার্নাল ভাবে থাকবে। আমি কম্পিউটারের উপরে একটা বই লিখছিলাম, আছে আমার, কম্পিউটার বেসিকের উপরে, নেট থাকলে আপনাদেরকে দেখাইতে পারতাম, বুঝছেন? এটা মহিলা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা ট্রেনিং হয়েছিল, আমি ওটার মাস্টার ট্রেনার ছিলাম, বুঝছেন? তো সেই সুবাদে আমার একটা ওই বেসিকের উপরে বই লিখে দেওয়ার সুযোগ হয়েছিল, লিখে দিছিলাম আমি। ওখানে 9টা 10টা মতো চ্যাপ্টার আছে এখনো বইটা, আর কারেন্ট আসলে আমি আপনাদেরকে নেট আসলে দেখাবো না, বুঝছেন? কিভাবে এটা করছি। আচ্ছা সবাই কি কভার পেজটা বুঝতে পারছেন? আচ্ছা এরপর একটা আছে কি ব্ল্যাঙ্ক পেজ, কি আছে একটা ব্ল্যাঙ্ক পেজটা আসলে কিভাবে কাজ করে? যেমন আপনার এটা একটা পেজ, এটা 2 নম্বর পেজ হবে, তাই না? আর তারপরের পেজটা কত নাম্বার পেজ? 3 নম্বর। এই 2 নম্বর 3 নম্বর পেজের মাঝামাঝি আপনার একটা পেজ পাবেন। 2 নম্বর আর 3 নম্বর পেজের মাঝামাঝি আপনার একটা পেজ দরকার। তাইলে আপনি এখন এখানে কি করবেন, লাস্টে কার্সারটা রাখবেন, রেখে ব্ল্যাঙ্ক পেজের উপরে ক্লিক করবেন। তাহলে দেখেন আপনার এখানে একটা কি খালি পেজ অ্যাড করে দিছে না? ওই এক ক্লিক করলে নিচে যাচ্ছে, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে। আচ্ছা তখন আরেকটা ক্লিক করে নিন, বুঝছেন? হয়তো আপনাকে 2টা ক্লিকের জন্য ক্লিক হবে, বুঝছেন? সবাই কি বুঝতে পারছেন? সবাই আবার দেখেন যে এই পেজের পরে আমি এখানে আরেকটা পেজ চাই, যেমন আমারও হয়তো এক ক্লিকে আসবে না, দেখেন এই যে ব্ল্যাঙ্ক পেজ আমি ক্লিক করলাম, এটা এক ক্লিকে চলে আসছে। এই যে দেখেন আমাদের এখানে আপনার ব্ল্যাঙ্ক পেজ করলাম। সবাই ক্লিয়ার আমরা? এটাই হলো ব্ল্যাঙ্ক পেজ, যে আমার এক্সিস্টিং একটা পেজের মাঝে বা এক্সিস্টিং একটা ডকুমেন্টের মাঝে শেষে হলে কি ইন্টারফেস খুলে দিয়ে, কিন্তু আমাদের কি করতে হবে, মাঝে 100 পেজের একটা বই আছে, 10 নম্বর পেজের পরে একটা কি লাগে, আমরা ওখানে পেজ আমি নিব, আপনারা এই ব্ল্যাঙ্ক পেজ করে নেবেন, ব্ল্যাঙ্ক পেজ করে এটা কিন্তু নিয়ে সম্ভব, বুঝছেন? মাথায় থাকবে সবার? ওকে, তারপরে আমরা চলে যাবো কোথায় বলেন তো? টেবিলে। এবার আমরা কি করবো, এটা কম্পিউটারের টেবিল বানাবো না? দেখেন কম্পিউটারের টেবিল, পড়াশোনার টেবিল আর এই টেবিল কিন্তু এক না, বুঝছেন? আপনারা যে টেবিলে বসে আছেন ওই টেবিল আর এই টেবিল অনেক ডিফারেন্স। এটা হচ্ছে তথ্য সংরক্ষণ করে রাখার জন্য ঘর, তাই না? ওটাকে আমরা এখানে কি বলতেছি, টেবিল বলতেছি। এই টেবিলটা রো আর কলামের সমন্বয়ে তৈরি। কিসের সমন্বয়ে তৈরি? রো এন্ড কলামের সমন্বয়ে তৈরি। রো বলা হয় হচ্ছে যেটা সারি সারি হয়ে থাকে, এটাকে রো বলা হচ্ছে। আর যেটা এই যে পিলারের মতো খাড়া খাড়া, এটাকে কি বলা হচ্ছে? কলাম বলা হচ্ছে। আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এই জায়গায় টেবিলের উপর একটা কি, এটা হচ্ছে টেবিল। ক্লিয়ার সবাই? টেবিলের কাজটা একটু সবাই ভালো করে শিখবেন। আমি এই সঙ্গে একটা কাজ করে দিই আপনাদের, আমি আপনাদের এই টেবিলটা একবারে শিখাই দেই, তাহলে একবারে হয়ে যাবে, বুঝছেন? এটা শিখাই দেই তাহলে একবারে হয়ে যাবে। টেবিল তৈরি, টেবিল ডিজাইন, মার্কস, ডট টেবিল, স্প্লিট টেবিল, শর্ট। তো দেখেন টেবিলটা তৈরির জন্য আমরা দুইভাবে টেবিল তৈরি করতে পারবো। এখানে ক্লিক করে এই জায়গায় বলতেছে যে তুমি এইগুলাকে
সিলেক্ট করো কয়টা তোমার রো কলাম হবে, ক্লিক করো, এখানে কি হয়ে গেল, টেবিল চেয়ার হয়ে গেছে, তাই না? টেবিল হয়ে গেছে। এখানে কয়টা রো আছে আর কয়টা কলাম আছে? এই যে 5টা কলাম আছে, 4টা রো আছে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি কি আমরা? আচ্ছা, এখন এই জায়গায় যদি আমি একটা কাজ করে দেই, সেটা হচ্ছে এটাকে আমরা কি করলাম, মার্জ করলাম। এটাকে কি করলাম আমরা, মার্জ করলাম। তাইলে পিছন থেকে আব্দুল্লাহ আল মামুন, এইখানে বলেন তো কয়টা রো আছে কয়টা কলাম আছে? দাঁড়ান, 3টা কলাম আছে আর রো আছে কয়টা? উনি কি সত্য কথা বললো? ওটাই কিভাবে বলতে হবে বলেন, ওটার তো একটা ভাষা আছে নাকি? 3টা হোক 4টা হোক 5টা হোক, একটা ভাষা আছে না? কিভাবে বলতে হবে বলেন? হুম? এইটা আর কেউ বলতে পারবেন? বলেন তো আপনি। ওনাটা মোটামুটি কাছাকাছি গেছে। আর কেউ? আর কেউ? এই টেবিলটা এভাবে বলতে হবে, এই টেবিলটাতে 4টা রো আছে, প্রথম রোতে 3টা কলাম আছে, বাকি গুলাতে 5টা কলাম। এইভাবে বল। বুঝতে পারছেন না? আবার যদি এইটাতে এইরকম হয় তাহলে কিভাবে বলা যেতে পারে, এই টেবিলটাতে 4টা রো আছে, প্রথমটায় 3টা কলাম, লাস্টেরটায় 4টা কলাম, আর বাকি দুইটাতে 5টা কলাম। মানে একটু ভেঙে বলারও কখনো কখনো প্রয়োজন কিন্তু হবে। একবারে ঢালাও ভাবে সবসময় বলার সুযোগ পাওয়া যাবে না। তো 4টা কলাম আছে 5টা রো আছে, বা 5টা কলাম আছে 4টা রো আছে, এরকম বলার সুযোগটা সবসময় পাওয়া যায়। বলছেন? আচ্ছা, যাই হোক, আমরা রো কলামের বিষয়টা কিন্তু কি বুঝতে পারছি, পারছি না বুঝতে? এই জায়গাটায় টেবিলের হেডিং হয়। টেবিলের হেডিং মানে কি বুঝি সবাই আমরা? এই জায়গায় টেবিলের হেডিং হয় মানে সিরিয়াল নম্বর, নেম, ফোন, ইমেল, অ্যাড্রেস। হয়েছে না? এখন এইটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে টেবিল লেআউটে গেলাম। আপনারা অনেকেই কি করবেন, এটাকে অনেক সময় সেন্টারিং করার সময় এই জায়গায় চলে আসবে, এটা দিয়ে অনেকেই সেন্টার করতে চাইবে। এখন যখন আপনার জিনিসটা দেখতে এরকম হবে, যে আমি যখন বলবো যে আপনারা শুধু টপের সেন্টার না, আপনারা মিডিলেও করেন, লেখাটাকে মিডিল সেন্টারও করেন, তখন কিভাবে কাজ করবে? এই জায়গায় কি সেই অপশনটা আছে? হ্যাঁ। তো আপনারা চেষ্টা করবেন সবসময় যে টেবিল যখন অ্যাড হয়, এখানে কিন্তু 2টা এডিশনাল ট্যাব অ্যাড হয়। কি হয়? 2টা এডিশনাল আরো নতুন করে ট্যাব অ্যাড হয়। টেবিলে সিলেক্ট না করলে যদি একদম থাকে না, আমি যদি টেবিলের বাইরে ক্লিক করি না, টেবিলে ক্লিক করলে দেখেন আসছে, এই 2টা আসছে সাধারণত আপনাকে কি করার জন্য, টেবিলটাকে সুন্দরভাবে সাজায় দেন। এই টেবিল ডিজাইনে আপনারা চলে যান, দেখেন এখানে ডিজাইন সংক্রান্ত আছে। এরপরে টেবিলের লেআউটে চলে যান, এখানে দেখেন বেশ কিছু অপশন কিন্তু এই জায়গাটায় আছে। এই জায়গাটায় দেখেন অ্যালাইনমেন্ট আছে, এই জায়গায় ক্লিক করে দেখেন এটা এই জায়গা থেকেই আপনার টেবিলটা সবকিছু করার ট্রাই করবেন। ক্লিয়ার আমার কথাটা? এখন যদি আমি এটাকে বোঝার পরে এটাই করে দেই, দেখেন উপরে চলে যাবে। আবার এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিব। এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আবার এখানে যান না, এই যে টেবিল ডিজাইন আছে, শেডিং আছে, এইখান থেকে আপনারা এটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার?
এখানে আমরা কিছু তথ্য দিতে পারি। 1 2 3 নেম দিলাম কি রাশি আহসান সাব্বির। এগুলাকে আমরা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এইখানে চলে গেলাম, গিয়ে দেখেন আমাদের এটা একটা জাস্ট ছোট্ট ইনফরমেশন যে আমরা কাজ করলাম, ঠিক না? এটাকে আপনারা অনেক ধরনের জিনিস করতে যান। একটা শুধু একটা ঘরকে আপনি শেডিং করতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, যে আপনার মন চাচ্ছে একটাকে দিবেন এইভাবে, একটাকে দিয়ে যাবে, একটা রো কে বা একটা কলাম কেও দেওয়া যাবে। তো এই জায়গাটায় আমাদের বেশ কিছু কাজ করা যাবে। এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আপনি 1 নম্বর ঘরের পরে একটা রো অ্যাড করবেন। কিভাবে রো অ্যাড করা যায়? দুই ভাবে। একটা হচ্ছে লাস্টে কার্সরটা রেখে ইন্টারফেস করলে অ্যাড হবে, একটা রো অ্যাড হয়ে গেল। আবার আরো একটা ওয়ে আছে, যেটা আপনি কি করতে পারেন, এখানে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট, ইনসার্ট থেকে আপনি বলে দিলেন কি ইনসার্ট রো অ্যাবভ আছে, বিলো আছে। বিলো মানে হচ্ছে নিচে, অ্যাবভ মানে কি উপরে। আমি চাচ্ছি কোথায়, তাহলে কোথায় ক্লিক করব? ওকে, থ্যাংক ইউ। এই যে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা শর্টকাট উপায় হচ্ছে যে আপনি যে রো এর নিচে চাচ্ছেন ওই রোটার উপর ক্লিক করে ইন্টারফেস করলেও হয়। বুঝতে পারলাম না সবাই? উপরেরটা বলতে হ্যাঁ, তাহলে সেই হেডারের এখানে ক্লিক করে এটা ক্লিক করবেন, এই যে চলে আসছে। এখন এটাকে আপনি ক্লিক করে এই যে শেডিং আছে, নো নো শেডিং করে দেন, তাই হবে। বুঝতে পারছেন না? হ্যাঁ, কলাম নিতে হলে এইভাবে তো সুযোগ নাই। কলাম নিতে চাইলে আপনাকে যেটা করতে হবে, এই সবাই একটু মনোযোগ দিবেন, হ্যাঁ? কলাম নিলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি নেমের পাশে আর ফোনের আগে, মানে নেম ফোনের মাঝে একটা কলাম নিতেছি। এই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করব, ইনসার্টে চলে যাও, বলছি দেখেন ইনসার্ট কলাম টু দা লেফট রাইট। আপনি কি চাচ্ছেন? ওটা হচ্ছে রাইট। ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে রাইট। আমি এখানে রাইটে ক্লিক করলাম, দেখেন চলে আমার কিছু অংশ পেজের বাইরে চলে গেছে। এখন আমি এটা কিভাবে ঠিক করব? এই যে এই জায়গাটায় আমাদের যে টেবিলের একটা চিহ্ন আসবে, এটাকে ধরে আমরা ছোট করলেও হবে। আবার আরো একটা ওয়ে আছে, সেটা আপনারা কিভাবে করতে পারেন, এই জায়গাটায় টেবিল লেআউটে গিয়ে যে ওয়াইড আছে না, এই ওয়াইডটা একটু কমায় দেন, সেক্ষেত্রেও হবে। এই যে চলে আসছে। এখন আপনি আপনার ইচ্ছা মতো এটাকে একটু কি করেন, এটাকে একটু বড় ছোট ড্রাগ এন্ড ড্রপ যেটাকে আমরা বলি, এটা আপনারা করে নেন। ক্লিয়ার? কারণ আমাদের টেবিলটা কখনো যদি কোনো কিছু ওভারলেপ হয়ে যায়, ওয়াইডটা যদি একটু বড় হয়ে যায়, আমাদের টেনশন করার কি কোনো কারণ আছে?
কখনোই টেনশন করতে হবে না। আমরা সুন্দরভাবে এটাকে সাজানো হচ্ছে। কখনো একটা সেলের মাঝে আবার ছোট ছোট কিছু রো করতে হয়, বুঝছেন? ছোট ছোট কি করতে হয়, বা ছোট ছোট কিছু সেল করতে হয়। এটা কিভাবে করা যেতে পারে? টেবিলে সুন্দর একটা অপশন আছে, নাম হচ্ছে ড্র টেবিল, বুঝছেন? অর্থাৎ আপনি কলম দিয়ে এখানে ড্র করে দিতে পারবেন। ওটার মধ্যে কিন্তু আবার লেখাও যাবে, কিন্তু ওটার মধ্যে লেখাও যাবে। এটা আমরা কোথা থেকে করতে পারবো? আপনারা ডিজাইন টেবিলে চলে যাবেন, যাওয়ার পরে এই যে বর্ডার আছে না, এই জায়গায় আপনি যদি চান আমার এইটার একটু ডিজাইনটাও ডিফারেন্ট হবে, আপনাকে একটু পূর্বেই তাহলে তাকে একটু বলে দিতে হবে যে তোমার এইটার সলিডটা এতটুকু মোটা হইতে হবে, সাপোজ কালারটা রেড হইতে হবে, এটা কিন্তু আগে থেকে বলে দিতে হবে। আর যদি আপনি না বলে দেন, নরমালি এটা যেমন ওই রকমই হবে, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমি যদি এই জায়গা থেকে এখানে একটা এই করি, তাহলে দেখেন করি ধরেন একটু জাস্ট ড্র টেবিল, এই যে দেখতে পাচ্ছেন, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা ড্রটা কিভাবে করতে হয় আবার বলে দিচ্ছি, সবাই দেখেন এই জায়গাটায়। ফার্স্ট অফ অল ডিজাইন টেবিলে যাবেন, আপনাদের এইগুলা হয়তো এরকম থাকবে, এইগুলা হয়তো এরকমই থাকবে। আগে এটা দিয়েই দেখেন, আপনারা বর্ডারের উপরে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? বর্ডার। এরপরে আপনারা এখানে দেখেন একটা অপশন আছে, নাম কি? ক্লিক করেন এখানে একটা, করলেন সবাই? এরপরে এর আবার দাঁড়ান, এই যে এরকম কলম বা পেন্সিল যেটাই বলেন, এরকম একটা চিহ্ন আসতে হবে। তার মানে হয় বুঝাচ্ছে তুমি এখন ফ্রি হ্যান্ডে তোমার টেবিল ড্র করতে পারবা। তাইলে আমরা যদি এই ঘরটাকে আরো ধরেন যে আরো ভাগ করতে চাই, যে এইটার ভিতরে আমার দুইটা ইনফরমেশন বলবো, দেখেন এখানে চলছে। এখানে কিন্তু লিখতে পারবেন, এটা শুধু দেখাই যায় না, লেখা যায় কিন্তু। ক্লিয়ার বিষয়টা? আবার যদি চান এটা আবার ই করে দিতে, দিয়ে দেন, দেখেন। ক্লিয়ার বিষয়টা? আমার এই যে বর্ডারটা, এই বর্ডারটাকে আমি আবার চাইলে একটু ডিজাইন আকারেও বসাইতে পারি। সেক্ষেত্রে আমাকে এই জায়গায় একটু বলে দিতে হয়, এটা এতটুকু কালার হবে, এতটুকু মোটা হবে, বা এখান থেকে বা এই জায়গা থেকে এইভাবে একটু বলে দিতে হয় সেক্ষেত্রে। তবে এখানে মেজর যে অবজেক্টিভ, সেটা হচ্ছে যে ড্র টেবিলে চলে যাবেন, এই যে ড্র টেবিলে চলে যাবেন, গিয়ে এখানে টান দিবেন, এটা হয়েছে। এটা হচ্ছে মেজর অবজেক্টিভ, মানে মেইন উদ্দেশ্য হচ্ছে এটা। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, ড্র টেবিল। হ্যাঁ, চলেন আমরা এখন চলে যাই টেবিল তৈরি, টেবিল। আচ্ছা, টেবিল ডিজাইনটা কি? এই যে টেবিলটা আমরা ডিজাইন করছি, এটা আমরা ম্যানুয়ালি ডিজাইন করছি। ম্যানুয়ালি মানে কি? আমরা হাতে যতটুকু পারছি করছি, এরকম হয়েছে না? এই জিনিসটা আপনারা চাইলে, ওনাদের কিছু ডিজাইন আছে, আপনারা ওইখান থেকে হেল্প নিতে পারবেন। কি নিতে পারবেন বলেন তো? সেটা কোথায়? এই যে ডিজাইনে চলে যাবেন, দেখেন অনেকগুলা তারা ডিজাইন করে রাখছে, বুঝছেন? এই জায়গায় গ্রিড টেবিল, আবার লিস্ট টেবিল, আপনার যেটা ভালো লাগে, যে সাপোজ আমার এটা ভালো লাগে, ক্লিক করেন, দেখেন ওই ডিজাইনের আদলে আমাদের এখানে কিন্তু কাজটা করে দিচ্ছে। ওই ডিজাইনটার আদলে এখানে আমাদের কি হয়ে গেছে, ডিজাইন কিন্তু হয়ে গেছে। সবাইকে আমরা বুঝতে পারলাম কিনা? তাহলে এটা হচ্ছে ডিজাইন টেবিল বলা হচ্ছে, যেটা খুশি আপনি নেন, নিয়ে দেখতে পারেন যে আমার এটা হলে ভালো হয়, এই যে এরকম হবে। আমার মনে হচ্ছে না ওইটা না, আমার আসলে এটা হইলে ভালো হয়, এই যে এরকম হবে। আছে, সুন্দর আছে, কিন্তু খারাপ না। আবার নতুন টেবিল র এড করলে কিন্তু ওগুলাতেও অ্যাড হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এমন না যে ওইগুলো আপনাকে হাতে করতে হবে। আবার আমার মনে হচ্ছে না এটা কোনোটাই দরকার না, আমি একদম প্লেন টেক্সটে চলে যাবো, এখানে ক্লিক করেন, আপনাদের একদম প্লেন টেক্সটে চলে আসবে। শুরুতে যেরকম ছিলেন ওই রকম নয়। এটা হচ্ছে টেবিলের কি বলেন তো, ডিজাইন। এটা টেবিলের
ডিজাইন, ওকে। এরপরে আমরা টেবিল ডিজাইন মার্জ ড স্প্লিট। স্প্লিট টেবিল বলতে কি বোঝায়? স্প্লিট টেবিল বলতে আসলে যেটা বোঝানো হয়, আমি আগে এগুলো ডিলিট করে দিই, বুঝছেন? এগুলা দরকার নাই। এই যে ডিলিট করতে চাইলে কি সিলেক্ট করবেন, ডিলিট ইন্টার রো, এটাকে কি করবেন, ডিলিট হয়ে যাবে। আব্দুল্লাহ স্যার, ওকে। ধরেন যে এরকম আমাদের একটা টেবিল আছে, এখন আমরা কি শিখতে যাচ্ছি বলেন তো? স্প্লিট টেবিল। স্প্লিট টেবিলের আগে শর্টটা শিখে আছে, কি বলেন? শর্ট, বুঝছেন? শর্ট মানে হচ্ছে কি, যেমন ধরেন যে আপনারা পরীক্ষা দিলেন না, আপনাদের যখন পরীক্ষা হলো, প্রথম পরীক্ষা হলো যুব উন্নয়ন, তাই না? এখানে আপনারা মানে বেশিরভাগই নিচে পরীক্ষা দিচ্ছেন, তাই না? নিচে পরীক্ষা দিছিলেন কে কে? না, যুব উন্নয়নের নিচে পরীক্ষা, যুব উন্নয়নের নিচে পরীক্ষা দিছিলেন, বেশিরভাগই নিচে দিছিলেন, তাই না? নিচে গার্ড ছিল কে? আমাকে দেখছিলেন, মনে আছে? আচ্ছা দেখেন, এই জায়গাটায় আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, শর্টিং মানে হচ্ছে যেমন এই যে আপনারা পরীক্ষা দিলেন, আপনাদের মার্কটা আমরা লিখলাম, লেখার পরে কি আমরা কে বেশি পাইছে কে কম পাইছে ম্যানুয়ালি সাজাইছি, না এক ক্লিকে শর্টিং করে ফেলছি? এক ক্লিকে শর্টিং করে ফেলছি, সেটা এক্সেলে করছি। কোথায় করছি? এক্সেলে করছি। তো দেখেন এই জায়গাটায় আপনারা ওই শর্টিংটা করতে পারবেন, বুঝছেন? এখানে শর্টিং করতে হয় কিভাবে? আমরা যখন শর্টিংটা করি তখন এই যে হেডার যেটা, এটাকে আমরা তুলে দেই, অথবা এটাকে কি করি, ডুপ্লিকেট করে আরেকটা নেই, বুঝছেন? ডুপ্লিকেট করে আরেকটা নিয়ে ফেলি, নিয়ে এটা অবশ্যই এক্সেলে করা হয়, অবশ্যই ওয়ার্ডে না। তবে এখানে কিভাবে সিস্টেমটা দেখাই দিচ্ছি, যেমন এইভাবে বানানো। এখন ধর এটা হচ্ছে মার্কের ঘর, এটা কিসের ঘর? মার্কের ঘর। আমরা এখানে একটা ক্লিক করে যদি আমরা টেবিল লেআউটে যাই, যাওয়ার পরে যে শর্টে ক্লিক করি, আমরা এক নাম্বার কলামকে যদি বলে দেই শর্ট, শর্ট দুই ভাবে হয়, কয় ভাবে হয়? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। অ্যাসেন্ডিং মানে এ টু জেড, আর ডিসেন্ডিং মানে জেড টু এ। ক্লিয়ার বিষয়টা? এখন ধরেন এখানে মার্ক যে বেশি পাইছে তাকে আমরা উপরে নিতে যাচ্ছি, তাহলে অ্যাসেন্ডিং দিব না ডিসেন্ডিং দিব? মার্ক যে বেশি পাইছে তাকে উপরে, তাদেরকে উপরে নেব, তাহলে অ্যাসেন্ডিং দিব না ডিসেন্ডিং? হ্যাঁ, ডিসেন্ডিং দিব। এই যে ডিসেন্ডিং এ ক্লিক করেন, ক্লিক করে ওকে করে দেন, তাহলে দেখেন কে চলে গেছে উপরে? 5 চলে গেছে। বাই দা ওয়ে, আপনি 2 তে যদি 8 দেন, 8 দিয়ে যদি আবার কি করেন, আবার যদি আপনি এটা করেন ডিসেন্ডিং, ওকে, তাহলে কে উপরে চলে গেল? ক্লিয়ার বিষয়টা? এটাই হচ্ছে শর্ট। আবার এটা ক্যারেক্টার দিয়েও হয়, যেমন আপনার চাচ্ছেন যে এই যেমন যেমন আহসান আছে, আমি এখানে বললাম কি শাহিন, আর এটাকে বলে দিচ্ছি, আচ্ছা থাকলো। তো দেখেন এইখানে ক্লিক করবেন, শর্টিং এ যাবেন, এই জায়গায় 2 নাম্বার কলাম, এটা কি অনুসারে হবে? এটা ডিসেন্ডিং অনুসারে হবে। ক্লিক করেন, তাহলে এখন দেখেন নাম ডিসেন্ডিং অনুসারে দিচ্ছে, দেখছেন? এটা মানে আপনাদের যে ক্যারেক্টার গুলার যে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং আছে, ওই অনুসারে এটা র্যান্ডমলি কি হচ্ছে, সিনক্রোনাইজ।
সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন কি? আচ্ছা, এখন এই জায়গাটায় আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা জেনে গেলাম বা শর্টিংটা জেনে গেছি। এখন আমরা স্প্লিট টেবিল করব। স্প্লিট টেবিলটা কিভাবে কাজ করে? আর টেবিলটাকে ভাগ করে দেয়া। টেবিলটাকে কি করে দেয়া? ভাগ করে দেয়া। আমি যদি 2 নম্বরের এখানে কার্সারটা রাখি, কার্সারটা রেখে যদি আমি স্প্লিট টেবিলের উপরে ক্লিক করি, তাহলে এখানে কি হয়ে গেল বলেন তো? টেবিলটা কিন্তু আরেকভাবে ভাগ হয়ে গেছে। টেবিলটা কিন্তু আরেক ভাগে ভাগ হয়ে গেছে। আবার যান 3 নম্বরে যদি রাখেন, তাহলে এই 1 2 এক জায়গায় থাকবে, 3 থেকে কি হয়ে যাবে? ভাগ হয়ে যায়। স্প্লিট টেবিলে করেন এই যে 1 2 এক জায়গায় আছে, 3 নম্বর থেকে ভাগ। এটা কিন্তু নিচেরটাও কিন্তু আলাদা আরেকটা কি হয়ে গেছে? টেবিলই হয়ে গেছে। নিচেরটাও আলাদা কি হয়েছে? হ্যাঁ, আরেকবার রাইট, আরেকবার না 10 বারও দেখানো যাবে। হ্যাঁ, আচ্ছা, নেট আসলে ম্যাগনিফায়ারটা দরকার ইউজ করতে হবে। আমাদের এইখানে শর্টকাট কি কি বলেন তো ম্যাগনিফায়ারের? এই যে ম্যাগনিফায়ার চলে আসছে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় দেখেন ম্যাগনিফায়ারের এটা আমার ইউজ করা খুব কম হয়েছে, বুঝছেন? আচ্ছা, এই জায়গায় আমরা যে জায়গাটায় দিব ওইটার হচ্ছে কার্সারটা ওই জায়গায় আমরা ক্লিক করে নিব। যেমন আমি চাচ্ছি 2 নাম্বার পর থেকে বা 3 নাম্বারের পর থেকে। 2 নাম্বারের পর থেকে হলে আপনি 3 নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গাটায় আপনারা জাস্ট কি করবেন? এই জায়গাটায় আপনারা জাস্ট গিয়ে এই যে স্প্লিট টেবিল আছে এখানে ক্লিক করেন। দেখেন এখানে কি হয়ে গেছে? এই জায়গায় দেখেন ভাগ। সবাই ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে স্প্লিট টেবিল। আচ্ছা, এখন এই জায়গায় আরেকটা জিনিস আছে। এই টেবিলটাকে টেক্সট বানায় ফেলা, আবার টেক্সটটাকে কি বানায় ফেলা? টেবিল বানায়। এটা কিভাবে করা যায়? আমাদের কিন্তু প্রয়োজন হয় যে আমার এই যে টেবিল, এটা একটা টেবিল, টেবিল না? এই টেবিলটাকে আমরা র প্লেন টেক্সট বানায় ফেলতে চাই। কি বানায় ফেলতে চাই? র প্লেন টেক্সট। তাহলে আপনি এখানে কি করবেন? এইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এই জায়গায় চলে যান। যাওয়া এই জায়গায় যাইতে পারেন অথবা আপনারা এই জায়গায় ইনসার্টেই যাইতে পারেন। গিয়ে যে টেবিল আছে এই জায়গায় দেখেন কনভার্ট টেক্সট টু টেবিল, এটাই পাবেন। আর এই জায়গায় গেলে আপনারা একটা পাবেন, এই যে কনভার্ট টু টেক্সট। ক্লিক করেন। বলছে যে তোমার এই স্পেস গুলা কেমন হবে, একটা ট্যাব না প্যারাগ্রাফ মার্ক নাকি কোমা? প্যারাগ্রাফ মার্ক যদি দেন তাহলে আপনার কি হবে? দিলে এটা প্যারাগ্রাফের মতো দেখেন। আবার আমি কন্ট্রোল জেড দিলাম, দিয়ে যদি আবার আমি যাই এখানে টেবিল লেআউটে যাচ্ছি, যাওয়ার পরে আমরা এটাকে কি করলাম? যদি ট্যাব দেই তাহলে কি এরকমই থাকবে, কিন্তু টেবিল থাকবে না। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু আপনার এখানে একদম টেক্সটের মতো কাজ করবে। এখানে কিন্তু আর কোনো টেবিল নাই, কিছু নাই, টেক্সট। ইচ্ছা মতো কাট কপি পেস্ট যে কোনো কিছু করতে হবে। ইচ্ছা মতো কাট কপি পেস্ট যে কোনো কিছু আপনারা কি করতে পারবেন? এখানে করতে পারবেন। ক্লিয়ার আপনারা বিষয়টা? আচ্ছা, এখন আপনারা চলে যান, এটাকে আবার আমরা কি করতে চাই? টেবিল বানাইতে চাই। এটাকে কি করতে চাই? টেবিল। ইনসার্টে চলে যান, যাওয়ার পরে এই যে টেবিল এখানে যান, যাওয়ার পরে ও বলে দিচ্ছে কি যে তুমি এটা কনভার্ট টেক্সট টু টেবিল। ক্লিক করো, তাহলে দেখেন ওয়াই বলে দিচ্ছে তো তুমি কিভাবে কয়টা রো হবে, কয়টা কলাম হবে। এখানে কি আসলে আমাদের 6টা ই হবে না? এখানে আমাদের 6টা কলাম আছে, ঠিক আছে। রো হবে 3টা, আর অটো ফিট হয়ে যাবে ট্যাব পরিমাণই। তাহলে আমরা এটাকে ওকে করে দিলাম। দেখেন আমাদের এটা কি হয়ে গেছে? তাহলে আমরা একটা টেবিলকে কিভাবে টেক্সট বানাইতে হয়, টেক্সটকে কিভাবে টেবিল বানাইতে হয় জেনে নিই। এইটুক পর্যন্ত আপনাদের আপাতত থাকলো। এখন আপনারা কি করবেন বলেন তো? এখন এখন আপনারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন। যদিও নেট নাই, কিভাবে করবেন আমি জানি না। তো আমি ভিডিওটা আপাতত সেভ করে দিচ্ছি, বুঝছেন?